শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দেখে করতে এরকম তো ব্যাপার নেই। যথাসময়ে বামফ্রন্টের পক্ষ থেকে সেই ঘোষণা করেই দেওয়া হবে। তো বিজেপি থেকে যখন হুমায়ুনবাবু আবার তৃণমূলে এলেন, তখন তৃণমূল কিসের পাত্র নিয়ে গেছিল ওনাকে দলে নিতে? কি নৈতিকভাবে উনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন, সেই প্রশ্ন আজকে তো মুখ্যমন্ত্রীকে করা উচিত। মানে নীতি নৈতিকতার ক্ষেত্রে যে কমিউনিস্টরা অন্যদের থেকে 10 পা এগিয়ে, সেটা সবাই স্বীকার করেছেন। তো ইডি সিবিআই যা করছিল সেগুলো আসলে অশ্বডিম্ব প্রসব করবে, কারণ আরএসএস চায় পশ্চিমবাংলায় তৃণমূলটা ভালো করে থাকুক। তারা দুর্নীতিকে বাদ দিয়ে এখন ধর্মজাতের রাজনীতির কথা বলতে আরম্ভ করেছেন। আপনি বিজেপি নেতাদের আর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বলতে শুনছেন না কেন? করে রাজনৈতিক দলগুলির মধ্যে একাধিক জল্পনা সৃষ্টি হয়েছে এবং একাধিক রাজনৈতিক দল কটাক্ষ করেছেন। বিষয়টি কেমনভাবে দেখছেন? অন্য দলগুলির এত সমস্যা কোথায়? তো বিজেপি থেকে যখন হুমায়ুনবাবু আবার তৃণমূলে এলেন, তখন তৃণমূল কিসের পাত্র নিয়ে গেছিল ওনাকে দলে নিতে? সেই হিসেবটা বলতে হবে। তো যার নিজের চরিত্রে এত দাগ, সে আবার অন্যকে নিয়ে কথা বলে কি করে? এখন কথা হচ্ছে যে এই তৃণমূল সে হুমায়ুন কবিরকে নিয়ে টানাটানি করলো কেন বিজেপি থেকে ফেরার সময়? বা হুমায়ুন কবির বাদ দিয়েও বিজেপির অন্য যারা সব তৃণমূলে এসছেন, তারা তো বিজেপিতে থাকার সময় এই মানুষ ভাগের রাজনীতি, দাঙ্গার রাজনীতি সমর্থন করেছেন। তাদেরকে আবার দলে এনেছেন কেন তৃণমূলের নেত্রী? আগে সেই প্রশ্নের জবাব দিতে হবে। তো আগে নিজের ত্রুটি দেখতে হবে, নিজের ত্রুটি সংশোধন করার জন্য কোনো কথা বলেছেন কিনা সেটা বলতে হবে, তারপর তো বাকি কথা। দাদা, ঘণ্টাখানেকের বক্তব্যের পরবর্তীতে দেখা যাচ্ছে যে জনসভা করে হুমায়ুনবাবু তিনি জনসভা করে সেখান থেকে ক্ষমা প্রার্থী করলেন এবং পূর্বের যে তার ভুল, তার জন্য কারা দোষী এবং কী কারণে তিনি বলেছেন সেটা স্বীকার করলেন। পরবর্তীতে জোটে কি তাকে দেখা যাবে বামেদের সাথে? জোটে দেখা যাবে কি যাবে না সেটা তো বামফ্রন্টের মিটিংয়ে ঠিক হবে। কিন্তু এই যে ক্ষমা প্রার্থনা ইত্যাদি করেছেন, যেটা মিডিয়াতে আমরা সবাই দেখছি, তাহলে যে একটা ষড়যন্ত্র হয়েছিল সেটা দিনের আলোর মতো পরিষ্কার। যেটা সেই সময়ও সেলিমবাবু বা অন্যান্যরা বলেছিলেন যে আমরা হারিয়ে নিয়ে আসলে আমাদের হারিয়ে দেওয়া হয়েছে ষড়যন্ত্র করে। তাহলে ষড়যন্ত্র হয়েছিল পরিষ্কার, ষড়যন্ত্র কারা করেছিলেন সেটাও পরিষ্কার। তাহলে আজকে সাধারণ মানুষজন তারা যে তৃণমূলের দিকে, তার সর্বোচ্চ নেত্রীর দিকে আঙ্গুল তুলছেন যে আপনারা আসলে ষড়যন্ত্র করে কেন হারিয়ে দিয়েছিলেন, এবং এমন একটা ষড়যন্ত্র করতে হলো যাতে ওখানে মারামারি লেগে গেল, মানুষে মানুষে অবিশ্বাস লেগে গেল, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলো। এই পরিস্থিতি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তিনি মানুষকে ভালো রাখবেন বলে মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি যদি তার মানুষের মধ্যে, তার এলাকার মানুষ, রাজ্যের মানুষ, ভোটারদের মধ্যে এরকম মারামারি লাগিয়ে দেন, তাহলে কি নৈতিকভাবে উনি মুখ্যমন্ত্রী থাকতে পারেন? সেই প্রশ্ন আজকে তো মুখ্যমন্ত্রীকে করা উচিত, যে ওই নৈতিকতার দায় উনি কেন নেবেন না। দাদা, আরও একটি বিষয়, এই যে বললে জোট হলে তা বামপন্থীদের তরফ থেকে অর্থাৎ সিপিএমের পক্ষ থেকে মিটিংয়ের মাধ্যমে জানা যাবে। আমার প্রশ্ন, সামনেই তো নির্বাচন তো দেরি নেই। যদি জোট করতেই হয় তা তো অবিলম্বে করা দরকার, না হলে ভোটের সমকালে করলে তাতে তো মানুষজন অর্থাৎ ভোটাররা, সাধারণ ভোটার, তারা তো বিভ্রান্তির মধ্যে পড়বে। এরকম কোনো ব্যাপার নেই যে ওটা ঠিক, মানে শুক্লপক্ষ কৃষ্ণপক্ষ দেখে করতে এরকম তো ব্যাপার নেই। কথা যে রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল, তারা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে চান, তাদের সাথে কথা হচ্ছে এবং যথাসময়ে বামফ্রন্টের পক্ষ থেকে সেই ঘোষণা করেই দেওয়া হবে। দাদা, এই যে এই বৈঠককে কেন্দ্র করে যুব যারা বাম, তাদের মধ্যে যে কোথাও একটা ওই নৈতিকতা বা আদর্শগত বিষয়ে আঘাত পড়েছে, কারণ আমরা জানি একেবারেই সেটা নয়, এটার ভুল ব্যাখ্যা হচ্ছে। নৈতিকতার প্রশ্নে কমিউনিস্টদের ভূমিকা, সেটা অন্যান্য সব রাজনৈতিক দল তাদের কাছে আদর্শ হতে পারে, এবং সেখানেই তারা বারবার এটা বলার চেষ্টা করছেন যে আরে তোমরা তো এত নীতি মানো, তোমরা কেন এটা করলে? মানে নীতি নৈতিকতার ক্ষেত্রে যে কমিউনিস্টরা অন্যদের থেকে 10 পা এগিয়ে, সেটা সবাই স্বীকার করেছেন। ফলে সেখানে কোনো দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদির কোনো ব্যাপার নেই। দাদা, আরও একটি বিষয় জানতে চাইবো, এই হুমায়ুন কবিরকে আমরা দেখেছি পূর্বে দলবদলু হতে, এবং এই যে তৃণমূল ছাড়ার পরে তাকে যে তৃণমূল আবার জামাইয়ের মতো ঢুকে যাব বা বিজেপি মালদা মুর্শিদাবাদে কিছু সিট পেতে পারে, এরকম প্রশংসামূলক কথাবার্তাও শুনতে দেখেছি। সেই হুমায়ুনকে কি কোনোভাবে দলে নেওয়া উচিত বলে মনে হয় আপনার? কোন দলে কে নেবে? এই যে বামপন্থীর সঙ্গে জোট বা যে প্রসঙ্গ, দলে নেবে এ কথা কেউ বলেননি তো। এগুলো আপনি বলছেন বা আপনাদের কেউ কেউ বলছেন। কোনো দলে টলে নেওয়ার প্রশ্ন হয়নি। আমাদের কথা হচ্ছে যে এই হুমায়ুনবাবু অতীতে যা কথা বলেছেন, তার জন্য তৃণমূল বা বিজেপিতে যখন তিনি ছিলেন তাকে শাস্তি দেওয়া হয়নি কেন? সে দায় তো বামপন্থীদের নয়। আজকে মোহাম্মদ সেলিমের সাথে তার কথা হয়েছে, মোহাম্মদ সেলিমের সাথে এরকম আরও অন্যান্য অনেক রাজনৈতিক দল, অনেক ছোট ছোট সংস্থা, তার বিভিন্ন মানুষজন এসে কথা বলেছেন যে আমরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়তে চাই, এই করতে চাই, ওই করতে চাই। এটা শুধু এইবার হয়েছে তা নয়, অতীতের নির্বাচনগুলো তো এরকম হয়েছে যে সিপিআইএমের কাছে তারা এসছেন, তারা তাদের কথা বলেছেন, জানতে চেয়েছেন কীভাবে লড়াই হতে পারে একসাথে, সেসব হয়েছে, অসুবিধা নেই। কিন্তু এই যে তাকে দলে নিয়ে নেওয়া হবে, এরকম কোনো কথা কখনোই হয়নি। বা তৃণমূল বা বিজেপি থাকাকালীন উনি যে অন্যায় ইত্যাদি করেছেন, তার জন্য এখন সেটা হচ্ছে যে মোহাম্মদ সেলিমের ঘাড়ে চাপিয়ে দেবে, এটা তো অদ্ভুত কথা। তাহলে তৃণমূলে থাকাকালীন, বিজেপিতে থাকাকালীন তাকে কেন তারা যথাযথ শাস্তি দেননি, সে কথা তো তারা বলতে পারবেন, সেটা তো আমাদের বলার কথা নয়।
এই 26 নির্বাচনের ক্ষেত্রে কি আমরা তৃণমূল এবং বিজেপি বিরোধী সকল দলকে কি এক জায়গায় দেখতে পাবো? এটা তো আমরা বরাবর বলেছি, আমাদের পার্টি কংগ্রেস যা সর্বভারতীয় সম্মেলন হয় তার সিদ্ধান্ত, রাজ্য সম্মেলনে এই আলোচনা হয়েছে বারংবার। মোহাম্মদ সেলিম প্রকাশ্যে এই কথা বলেছেন যে তৃণমূল বিজেপি বিরুদ্ধে যারা লড়তে চান তারা আসুন, একসাথে লড়াই হবে। বামফ্রন্টের বাইরেও এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের সাথে এই সময়ের মধ্যে কথা হয়েছে, যারা তৃণমূল বিজেপি বিরুদ্ধে লড়াই করতে চান, যারা সে লড়াই করবেন সবাই স্বাগত। আর একটু ভিন্ন প্রসঙ্গে জানতে চাইবো, ইতিমধ্যে যে ইডির যে তদন্ত বিষয়টিকে নিয়ে আরও দিন গড়িয়ে গেল বা আরও সময় বেশি চাওয়া হলো। আমার প্রশ্ন, এই রাজ্যে তো আমরা একাধিক কেস দেখেছি যেখানে আমরা দীর্ঘায়িত দেখেছি এবং সেই মামলার আজকে পর্যন্ত কোনো শেষ লাইন টানা হয়নি। এই ক্ষেত্রে কি টানা হবে? ইডির এই যে ফাইল, ইডি আর সিবিআই পশ্চিমবাংলার ক্ষেত্রে কোনো তদন্ত করবে না। তৃণমূলের সাথে বিজেপির দিল্লির নেতাদের এমন সুন্দর বোঝাপড়া হয়ে আছে যে তথ্য প্রমাণ আছে কি নেই সেটা গুরুত্বপূর্ণ না, আসল কথাটা হচ্ছে ইচ্ছা আছে কি নেই। ফলে যে ইডি আগের দিন এত দৌড়ঝাঁপ করছিল যে উনি ফাইল নিয়ে গেলেন, এই করলেন ওই করলেন বলে, আজকে তারা আরও সময় চেয়েছে, ব্যাপারটাকে আরও পিছিয়ে দিচ্ছে। মানে অতীতের সারদা হোক, নারদা হোক, অভয়ার কাণ্ড হোক, আরও এসব সব দুর্নীতির তদন্ত হোক, ইডি সিবিআই যা করছিল সেগুলো আসলে অশ্বডিম্ব প্রসব করবে। কারণ আরএসএস চায় পশ্চিমবাংলায় তৃণমূলটা ভালো করে থাকুক, তার জন্য ইডি আর সিবিআই এর যাবতীয় তদন্তকে কার্যত হচ্ছে যে সময় কিনে 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 নষ্ট করে দেওয়ার ব্যবস্থা, সেটা আরএসএস পশ্চিমবাংলার ক্ষেত্রে করে ফেলেছে। এই বিষয়টাকে কি জনগণের মধ্যে প্রকাশ করে কি সাধারণ মানুষকে বোঝাতে পারবে বামপন্থী? আপনি জিজ্ঞেস করুন না রাস্তায়, আপনি এখান থেকে পরের যেখানে যাবেন রাস্তায় যে কোনো লোককে জিজ্ঞেস করুন যাচ্ছে এই যে ইডি আর সিবিআই এর তদন্তটা হচ্ছে না, কী মনে করবেন? আপনি 10 জনের মধ্যে কতজন লোক সেটিংয়ের কথা বলছে আপনি নিজে দেখে নেবেন। আমরা বামপন্থীরা এই কথা আগে বলেছিলাম যে সেটিং হয়ে গেছে, ফলে কিছু করবে না ইডি সিবিআই। তখন অনেক মানুষ ভেবেছিলেন যে না, একটু সময় দিতে হবে। তাহলে আজকে সময় যথেষ্ট হয়ে গেল। 10 বছর 12 বছর ধরে এক একটা তদন্ত হচ্ছে, প্রথম তদন্ত সম্ভবত 10 বছর হয়ে গেছে যবে থেকে ইডি সিবিআই পশ্চিমবাংলার মাটিতে শুরু করেছিল কাজ। বিজেপির নেতাদের ওই সব হুমকি ধমকি চমকি ভাগ, কী সব ভাগ মুকুল ভাগ মতন অমুক তমুক, এই সব হুমকি চমকিও অনেক দিন আমরা দেখে নিলাম, কিন্তু আসল কাজের কাজটা কি হলো? তাহলে যারা দুর্নীতির বিরুদ্ধে তদন্ত করবেন বলছিলেন, তারা দুর্নীতিকে বাদ দিয়ে এখন ধর্মজাতের রাজনীতির কথা বলতে আরম্ভ করেছেন। আপনি বিজেপির নেতাদের আর দুর্নীতির বিরুদ্ধে তদন্ত বলতে শুনছেন না কেন? কারণ দিল্লিতে আরএসএস ঠিক করে নিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কেই রাখতে হবে, ফলে দুর্নীতির আর তদন্ত হবে না, ফলে কোনো কিছুরই আর তদন্ত হবে না, এবং ইডি সিবিআইকে পশ্চিমবাংলায় মুখ থুবড়ে ফেলানো হবে। তাহলে আপনি রাস্তার যে কোনো লোককে জিজ্ঞেস করুন, তারা এই সেটিংয়ের কথা বলবেন তো।